প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আকাশ, দেখছেন দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব রোহিঙ্গা প্রত্যাবাসন কি সম্ভব হবে। আপনারা জানেন যে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন হয়ে গেল। এই প্রেক্ষাপটে আমরা একটু রোহিঙ্গার যে সমস্যা, বাংলাদেশে রোহিঙ্গারা এখানে আশ্রয় প্রার্থী হিসাবে আছে, তাদেরকে ফেরানো যাচ্ছে না। দিন দিন বাংলাদেশের জন্য এটা অসহনীয় পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আন্তর্জাতিক তহবিল কমে যাচ্ছে এবং প্রত্যাবাসন যে হবে সেটাও অনিশ্চিত হয়ে পড়ছে। তাহলে কি হবে, কোন দিকে যাচ্ছে, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। আমাদের সাথে দুইজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন মেজর জেনারেল শাহিদুল হক, নিরাপত্তা বিশ্লেষক, আপনাকে স্বাগত। আমাদের সাথে আছেন আলতাফ পারভেজ, লেখক ও গবেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মেজর জেনারেল শাহিদুল হক, এই যে সম্মেলন হলো কক্সবাজারে, আরও সম্মেলন হওয়ার কথা যুক্তরাষ্ট্র এবং কাতারে, এই সম্মেলন দিয়ে যদি শুরু করি, এই উদ্যোগকে কিভাবে দেখেন? একই সাথে এই সম্মেলন থেকে কি কোনো দিক নির্দেশনা পাওয়া গেল? ধন্যবাদ। সর্বপ্রথম বলবো কি, এই যেটা কক্সবাজার হয়ে গেলো, এটা অ্যাকচুয়ালি যারা নাকি স্টেক হোল্ডার, ওদের সাথে একটা কাইন্ড অফ কোঅর্ডিনেশন যেটা হয়েছে। মেইন হলো কি, আমি যদি অ্যাচিভমেন্ট বলেন কি, এখানে যে রোহিঙ্গা যে ইস্যুটা, মানে এটাকে অ্যালাইভ করে রেখেছে আর কি, বাঁচিয়ে রেখেছে, কেন ইস্যুটা যাতে না মারা যায়, ওটা হয়েছে এখানে। কেন ইট ইজ স্টিল দেয়ার, ইস্যুটা আছে এটা এখানে। বাট ওখানে বা যেমন ধরেন যে স্টেটমেন্ট যেই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে 7টি পয়েন্টে দিলেন, হ্যাঁ এগুলি দিস ইজ ওকে। বা এটা এই ইয়ে থেকে কিন্তু আপনি যদি ওভারঅল স্কোপ দেখেন এই ইয়েতে, ওখান থেকে কিন্তু ওরকম কোনো স্ট্র্যাটেজি পেপার বা এর কিন্তু পাওয়ার কথা না। বিকজ এখানে কাইন্ড অফ স্টেক হোল্ডারদের করা, যারা নাকি আমাদের রোহিঙ্গাকে সাস্টেনেন্স করার জন্য যে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ লাগে, ওটার জন্যই আর কি মেজর এঙ্গেজমেন্টটা। এবং এখানে যেটা নাকি ভেরি অ্যালার্মিং, যেটা নাকি ক্লিয়ার হলো এইখানে আরেক যেটা হলো কি, নভেম্বর, এই বছরের নভেম্বরের পরে কি হবে। বিকজ নভেম্বরের পরে তো দের ইজ নো ফান্ড এই সাস্টেন করার জন্য। 1 ডিসেম্বর থেকে কি হবে? দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান। 170 মিলিয়ন না কত ডলার লাগে টু সাস্টেইন দেম। হ্যাঁ, এইটা তারপরে কি হবে, ওইটা হলো সবচেয়ে বড় প্রশ্নটা। জি, এখন তো এটা বড় কনসার্ন যে তহবিল সংকট, তাহলে কি হবে? যুক্তরাষ্ট্র তহবিল বন্ধ করে দিয়েছে। এটা আমি আলতে পারবো যে আপনার কাছে ওইটাই বলি যে আমাদের এই ধরনের কনফারেন্স বা যে হবে, সেটা আসলে প্রত্যাবাসনের যে সম্ভাবনা কতটা বাড়ায় সেটা একটা। একই সাথে যে প্রসঙ্গটা মানে বড় উদ্বেগের বিষয়, এতদিন তো বাংলাদেশে 8 বছর ধরে আছে, ফান্ড দিচ্ছিল, চলছিল। এখন তো ডিসেম্বরের পরে বা নভেম্বরের পরে মানে তাদেরকে কি খাওয়ানো হবে সেটাই তো অনিশ্চিত হয়ে গেল। আসলে এই সম্মেলন এই অর্থে একটা শুভ ঘটনা যে রোহিঙ্গা ইস্যু, ইউক্রেন যুদ্ধ এবং গাজার ঘটনার পরে অনেক মনোযোগ হারিয়ে ফেলেছিল বিশ্বজুড়ে। এরকম সম্মেলনের ভিতর দিয়ে এটা আবার মনোযোগে আসলো যে বাংলাদেশ এরকম একটা বিপদের মুখে আছে এবং রোহিঙ্গা সম্প্রদায় এরকম বিপদের মুখে আছে। এইডের ক্ষেত্রেও কিছু লাভের ব্যাপার আছে, আবার জনমতের ক্ষেত্রেও এগিয়ে থাকবে এই ঘটনার ভিতর দিয়ে। কিন্তু এই সম্মেলনকে ঘিরে যদি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রত্যাশা করা হয়, আশাবাদ তৈরি করা হয়, সেটা কিন্তু আবার হতাশার ঘটনা ঘটবে। এবং আমি দেখছি সেরকম দু একজন নীতি নির্ধারক বলছেনও যে এইসব উদ্যোগের ভিতর দিয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর একটা সম্ভাবনা দেখা যাবে। সেটা কিন্তু দেখা যাবে না, এটা আগেই আমাদের বিবেচনায় রাখা উচিত। কারণ কি, রোহিঙ্গারা যে কারণে এসেছে সেই কারণগুলো তো আছেই, বরং ফিরে না যাওয়ার আরও নতুন কিছু কারণও যুক্ত হয়েছে। রোহিঙ্গারা ফেরত এসেছিল, সেখানে ওদের নাগরিক অধিকার নেই, জাতিগত স্বীকৃতি নেই, মূলত এই দুটো ঘটনার কারণে। আবার যখন তারা এসেছিল 2017 সালে, যে আরাকানে যে অবস্থা ছিল, আজকে 2025 সালের আরাকান কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ফলে এখানে আরাকান আর্মির উত্থান ঘটেছে এবং তাদের নিয়ন্ত্রণে রয়েছে রোহিঙ্গাদের এলাকাগুলো। ফলে এটা তৃতীয় আরেকটা সমস্যা তৈরি হয়েছে। এই ধরনের সম্মেলনের ভিতর দিয়ে এই 3 সমস্যা কিন্তু উত্তরণ ঘটাবে না। ফলে আপনি যেটা বললেন, এই সম্মেলনের ভিতর দিয়ে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কি না, উত্তর হলো তেমন সম্ভাবনা তৈরি হচ্ছে না। আচ্ছা, তাহলে আপনার কাছে আবার আসবো। তাহলে এই সম্মেলনের মাধ্যমে আমরা মূল প্রত্যাশিত
যে রোহিঙ্গাদের আসলে তাদের দেশে ফেরত যেতে হবে। এটা তো বাংলাদেশ তো এই সমস্যা তৈরি করে না, বাংলাদেশে এটা দায়ও নাই, কিন্তু বাংলাদেশকে দায়িত্বটা নিতে হচ্ছে। মানে বাংলাদেশের দিক থেকে তো অনেক চেষ্টা করে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের যে এই চেষ্টাটা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আপনি যেটা বলছেন যে বাঁচিয়ে রাখা ইস্যুটা, কারণ অনেক বড় বড় ইস্যু তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে যদি প্রত্যাবাসনের সম্ভাবনা না থাকে, আপনি সেটা মনে করেন কিনা, তাহলে আমরা এখান থেকে কি অর্জন করব? সবসময় যে বললাম না এখানে এটা হলো মানে এই বছরের মধ্যে বলি 3টা মেজর ইভেন্ট হতে যাচ্ছে। এইটা হলো প্রথমটা, হলো আরেকটা সেকেন্ডটা হবে হলো কাতারে, আর 3 নম্বরটা হবে যুক্তরাষ্ট্র, যে ইউএন। এখানে এই ইয়েতে পুরোটা যে এক্সারসাইজটা যেটা হচ্ছে, এখান থেকে হয়তো আমরা যারা ডোনার এজেন্সিসরা, এটা একটা ওনারা এনকারেজড হবেন যাতে নাকি সাস্টেনেন্স করতে পারি আমরা রোহিঙ্গাদেরকে। 2 নম্বর হলো ইট ইজ অলসো গোয়িং টু ক্রিয়েট এ লট অফ প্রেশার অন মিয়ানমার গভর্নমেন্ট। এইবারে একটা ব্যতিক্রম দেখলাম এবার যে সম্মেলনে। ফার্স্টটা মিয়ানমার অ্যাম্বাসেডারকে শুনেছি ওখানে আছে, মানে গিয়েছিলেন। এটা কিন্তু এর আগে কিন্তু মিয়ানমার কোনো সময় কোনো রিপ্রেজেন্টেটিভ কোনো কিছুতে কিন্তু পাঠাতো না, এবং হি অলসো টকড, ওখানে কথা বলেছেন। দ্যাট ওয়াজ অলসো ধরেন, যদিও আমি পার্সোনালি মনে করি এটা কাইন্ড অফ আ ট্যাকটিক্যাল ইয়ে। কারণ হলো মিয়ানমার গভর্নমেন্ট জানে কে পাঠাবে তো রাখাইনে ইজ নট আন্ডার কন্ট্রোল অফ মিয়ানমার গভর্নমেন্ট, এবং চুক্তি করতে হবে আপনাকে মিয়ানমার গভর্নমেন্টের সাথে। তো দ্যাট মিনস ওই যে ব্যাক টু স্কোয়ার ওয়ান আর কি, আপনি ওই সেই প্রবলেমটা থেকেই গেল। তো মানে এখান থেকে ওই যে আমি বললাম কি এই 3 ইয়েটা যে আরও 2টা যে সম্মেলন হচ্ছে, ওখান থেকে মিয়ানমার গভর্নমেন্টের উপরে প্রেশারাইজড, আর যেটা নাকি হতে যাচ্ছে মানে আমার যে সাস্টেনেন্সের জন্য যে টাকাটা দরকার হবে এটা। এখান থেকে আরেকটা জাস্ট আমি লিঙ্ক আপ একটা জিনিস আরেকটা করে দিই। আগামী ডিসেম্বরে কিন্তু ইলেকশন হতে যাচ্ছে মিয়ানমারে, এবং এই ইলেকশনটা কিন্তু এর সাথে লিঙ্ক আপ কিন্তু অনেক কিছু আছে। যেমন ধরেন এখন মিয়ানমার গভর্নমেন্ট ইজ অলসো রিসেপটিভ, এবং অনেক কিছু কিন্তু ছাড় দিয়েছে। এবার যে ইলেকশন লট, আমি এই জন্য এই কথাটা লিঙ্ক আপ দিচ্ছি। দিস ইজ অলসো টাইম ফর আমাদের ডিপ্লোম্যাটসদের টু গো ফর এ রিয়েলি কাইন্ড অফ অফেন্সিভ টু ডু সামথিং। এখন কিন্তু যেহেতু রিসেপটিভ, এই জন্য বললাম রিসেপটিভ কেন বিকজ ওরা যে ইলেকশন ল যেটা বানিয়েছে, আমি এর আগে এত রিল্যাক্সড, এত বা কোনো সময় দেখি নাই বা শুনিও নাই আর কি। বা ওখানে এরা অনেক কিন্তু পার্টিসিপেট করছে এই ইলেকশনে, এই যে ইলেকশন, আদার দেন রাখাইন এবং চীন স্টেট বাদে, বিকজ ওখানে আদার দেন 2টা বা 3টা ইয়ে বাদে সব পুরোটাতে কিন্তু মার্শাল ল ডিক্লেয়ার্ড আর কি। এখানে দ্যাট মিনস এখানে ইলেকশন হবে না। তো এই জায়গাটা কিন্তু আমাদেরকে কিন্তু মিয়ানমারের যে মেইন সলিউশনটা কিন্তু সেই ইয়েতেই নেপিটোতেই আছে। ওখানে কিন্তু আমাদেরকে এই একটা অপরচুনিটি, যখন রিসেপটিভ, আগে তো ইয়েই করতো না, শুনতোই না কথা, এখন রিসেপটিভ, এবং চায়না ইজ অলসো ক্রিয়েটিং লট অফ প্রেশার। এবং এটা আমি আপনাকে আরেকটা লিঙ্ক দেখে দিই, বিকজ 3 ব্রাদারহুডের নাম তো শুনেছেন। হ্যাঁ, 3 ব্রাদারহুডের মধ্যে কিন্তু আরাকান আর্মি ইজ ওয়ান অফ দেম, এবং এই 3 ব্রাদারহুডকে কিন্তু সাহায্য করতে হলো ওয়া বলে একটা এথনিক গ্রুপ আছে ইস্টার্ন সাইডে, দে আর দ্য ভেরি মোস্ট পাওয়ারফুল। ওরা বলতে গেলেন পুরো চাইনিজ ইন্টারেস্টটাই দেখে। দে হ্যাভ থ্রেটেন অ্যান্ড দে হ্যাভ অলসো স্টপড, এবং ওরা কিন্তু ওই যে ওই MNDA একটা বিরাট গ্রুপ আছে ইনসার্জেন্ট, এবং TNLA একটা গ্রুপ আছে, ওদের ওই আর্মস অস্ত্র বন্ধ করে দিচ্ছে, এবং ওরা যা ছিল জায়গা দখল করেছিল, মোস্ট অফ দ্য জায়গা খালি করে দিয়েছে। এটা কিন্তু দিস ইজ এ বিগ প্রেশার কিন্তু চায়না অলসো। তো বললাম না, এখন আমাদের এই যে কিছু যে ঘটনা ঘটছে অন দ্য ফিল্ড, এই যে মিয়ানমার ভূখণ্ডে যে হচ্ছে, এটা আমাদেরকে মানে কগনিজেন্স নিয়ে এটা আমাদেরকে উচিত, উই শুড রিনাউড অফেন্সিভে যাওয়া উচিত ডিপ্লোম্যাটিক্যালি আর কি আমি বলছি। আচ্ছা, ডিপ্লোম্যাটিক্যালি অফেন্সিভে যাওয়া উচিত বলছেন, কিন্তু যদি মিয়ানমার সরকারের সাথে, আপনার কাছে আসবো যে প্রশ্নটা পরে করবো, যে আপনি যেটা বললেন যে মিয়ানমার সরকারের সাথেই যদি সমাধান, সেটাই তো করতে হবে, এটা তো আনুষ্ঠানিক সেভাবেই করতে হবে, কিন্তু আরাকানের বাস্তবতা তো ভিন্ন, সেটা আপনার কাছে আসবে একটু। এটা আরাকানের বাস্তবতাটা আপনি বলছিলেন যে সেখানে কিন্তু আরেকটা সমস্যা তৈরি হয়েছে, কারণ রোহিঙ্গাদের সাথে মিয়ানমারের যে ওখানকার যে নাগরিক বা ওখানকার যা আর্মি থেকে আরম্ভ করে বা স্থানীয় নাগরিক, কাদের সাথে সম্পর্ক ভালো না, তাও তো বিতাড়ন করেছে, নির্যাতন করেছে বা গণহত্যা করেছে। রাখাইন যারা, মানে রাখাইন আর্মি, এদের সাথে রোহিঙ্গাদের আসলে কেমিস্ট্রিটা কি?
আপনি তো বললেন দুটো সমস্যা, মানে এই সমস্যাটা কতটা জটিল, মানে 2017 সালে তারা এসেছে, এখন কিন্তু 2025 সাল। শুধু সময়ের ব্যবধান নয়, ইতিমধ্যে সমস্যাও অনেক জটিল চেহারা নিয়েছে। প্রথমত সমস্যার সমাধান তো এক অর্থে বার্মার সরকারের হাতে, ঠিক আছে, তারা যদি জাতিগত তালিকায় রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্ত করে, নাগরিক অধিকার স্বীকার করে নেয় তাহলে ভালো হয়। কিন্তু জায়গাটা তো আরাকান আর্মির দখলে। এমনকি আমি বলবো আরাকান আর্মিও যদি নিতে রাজি হয় তারপরেও একটা সমস্যা থাকছে, সেটা হলো বুদ্ধিস্ট রাখাইনদের সাথে মুসলিম রোহিঙ্গাদের সম্পর্ক ঐতিহাসিকভাবে খারাপ। সেটা 1940 থেকে শুরু হয়েছে, দাঙ্গা থেকে। 1992 সালে ওইখানে বড় ধরনের অপারেশনে প্রচুর মানুষ বাংলাদেশে এসেছিল। তারপরে সেখানে একটা সশস্ত্র যুদ্ধ করেছে আরএসও এবং আরসা পরে করেছে। ফলে এবং সাংস্কৃতিকভাবে রাখাইনের মানুষদের সাথে রোহিঙ্গা মানুষদের সমস্যা আছে। ফলে এইটা চতুর্থ সমস্যা, এটা নিয়ে কোথাও আলোচনা হয় না, কিন্তু আমি বলবো এটা অন্যতম বড় সমস্যা। যেখানে তারা একসাথে থাকবে সেখানে তাদের ভিতর তো একটা সাংস্কৃতিক সামাজিক বোঝাপড়া থাকতে হবে, মিলমিশ থাকতে হবে। কিন্তু কোনো সরকার, আমাদের সরকার, বার্মার সরকার, আরাকান আর্মি, এমনকি আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সিভিল সোসাইটির সাথে রাখাইন সিভিল সোসাইটির আজ পর্যন্ত একটা ভালো সংলাপ করেনি যে তোমরা তো একসাথে থাকবে, তাহলে তোমাদের ভিতর একটা বোঝাপড়া হতো দরকার। এইটা আমি মনে করি একটা বড় সমস্যা যেটা অনালোচিত। ফলে সমস্যা আসলে চারটা, এবং আরেকটা সম্প্রতি তৈরি হয়েছে পঞ্চম সমস্যা, সেটা হলো রোহিঙ্গাদের যে সংগঠনগুলো রয়েছে আধা সামরিক বা আধা অহিংস, তারা 4 ব্রাদার্স অ্যালায়েন্স গঠন করেছে, ছোট ছোট 4টা সংগঠন, এবং তারা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে। এখন এটা গত কয়েক মাসের ডেভেলপমেন্ট। তাহলে আরাকান আর্মির রোহিঙ্গাদের প্রতি সে বিদ্বেষমূলক মনোভাব তো আরও বেড়েই গেল। এবং মুখে যাই বলুক, সাধারণ ক্যাডারদের ভিতর, আরাকান আর্মির সাধারণ কর্মীদের মধ্যে এবং রাখাইন জনগোষ্ঠীর মাঝেও রোহিঙ্গা বিদ্বেষ রয়েছে। তাহলে আপনি কি ভিত্তিতে ফেরত পাঠাবেন? তাদের নাগরিকত্ব দিলেও ওইখানে যে সমস্যা হবে, তাদের জাতিগত স্বীকৃতি দিলেও সমস্যা হবে, এবং আরাকান আর্মি মেনে নিলেও সমস্যা হবে। তার মানে বাংলাদেশের রোহিঙ্গাদের সাথে এক ধরনের বাংলাদেশেরও সংলাপের প্রয়োজন, যে তোমরা যে এখন আরাকান আর্মির সাথে যুদ্ধ করছো, এতে তোমাদের প্রত্যাবর্তন তো আরও দূরহ হয়ে গেল। ফলে আমি বলবো যে অনেকগুলো ফ্যাক্টর আছে, এটা বিবেচনা করা উচিত, যেগুলো শুধু কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন দিয়ে সমাধান করা যাবে না। তাহলে রোহিঙ্গারা তো এখানে আছে, বরং আরও রোহিঙ্গারা আসছে, ওখানকার যে পরিবেশ, এখনও পরিবেশটা ভালো না, বা এখনও তাদের নির্যাতনের শিকার হচ্ছে, প্রায় 1.25 লাখ বোধহয় এসেছে। তো তাহলে রোহিঙ্গা যেহেতু আরাকান আর্মি সেখানে আছে, মানে এখানে পরিবেশটা তো আরও বৈরী হয়েছে, এবং এখানকে বাংলাদেশে যারা আছে তারা যদি সত্যি সত্যি এই আরাকান আর্মির সাথে যুদ্ধ করে, তাহলে তারা মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মানে ধন্যবাদ। আমি যদি এই প্রশ্ন আগে একটা আমি ভেরি পপুলার প্রভাবের বলি, ওখানে খুব প্রচলিত, ওখানে বামার যারা মেজরিটি যারা ওদের ওখানে বলে ওরা বলে কে রাস্তায় যদি তুমি বা যেতে যেতে যদি একটা সাপ দেখো আর একটা যদি রাখাইন দেখো, তো আগে রাখাইনকে মারো তারপরে সাপকে মারো। বিকজ ইভেন বামাররা যেটা নাকি বার্মিজরা, দে অলসো ডোন্ট বিলিভ আরাকানিজ। আচ্ছা, আর এটা এবং রোহিঙ্গারা মানে both of them are devil, মানে মিয়ানমার মিলিটারি ইজ অলসো ডেভেল, মানে মিয়ানমার গভর্নমেন্ট বা বামাররাও ডেভেল এবং আরাকানিজরাও অলসো ডেভেল। বাট which one is the bigger one? রোহিঙ্গারাও কিন্তু মিলিটারির আন্ডারে থাকতে যাবে, বাট কোনোদিন আরাকানিজ থাকবে না। কারণ হলো এটা হলো হয় কি, প্রথমত বিশ্বাস করে না ওদেরকে। এই বিশ্বাসের যেটা বললেন, বিশ্বাসের সিরিয়াস ঘাটতি, এটা কয়েকদিনে ঘটে নাই কিন্তু, এবং অলওয়েজ কিন্তু আর একসাথে থাকে তো অলওয়েজ। এটা হলো কি, আমি বলবো না রিসোর্সের নিয়ে, এটা হলো কি প্রবলেমটা হলো কি, এখন এটা আরও একটু দূরে যেতে হয়। 20s যেটা হয়েছে কি, এটা হলো ভেরি পপুলার ওখানে ইনস্টিগেট করা, যেমন ওরা কী করে, যেমন ধরো ওখানে মঙ্করা স্পেশালি পুরো পোস্টার ছাপায়, ওরা বলে কি তোদের সব প্রপার্টি নিয়ে যাবে মুসলমানরা,
তোদের মেয়েদেরকে বিয়ে করবে মুসলমানরা। দিজ আর দ্য ওয়ান পোস্টার ইভেন 2012 সালে পর্যন্ত এরা ছাপিয়েছে, এই 1920s পোস্টার। তো হয় কি ওরা ওই একটা এই যে ইয়ে করেছে যেটা যে একটা মানে যে সন্দেহ বীজটা 1920 সাল থেকে যেটা, এটা এখনও কিন্তু আছে। এবং পরবর্তীতে যত রোহিঙ্গারা প্রবলেম করেছে বার্মিজ আর্মিরা থ্রু আরাকানিজদের দিয়েই করিয়েছে। অ্যান্ড আরাকানিজ অলওয়েজ স্ট্যাবড রোহিঙ্গাদের অ্যাট দ্য ব্যাক, সবসময় পিছনে ছোড়া মেরেছে। এইটা হলো একটা ইকুয়েশনটা যেটা এখানে দাঁড়াচ্ছে। এখানে এর মধ্যে বলবো এখানে রোহিঙ্গাস আর ভেরি হার্ড ওয়ার্কিং। আপনাকে বলি 2012 সাল থেকে 12 সালের পরে, বিকজ আরাকান ইজ এ ভেরি রিচ, রাখাইন ইজ এ ভেরি রিচ এগ্রিকালচার দিয়ে বলেন, রিসোর্সেস বলেন, মানে স্পেশালি অ্যাগ্রো প্রোডাক্টের কথা বলছি আমি, ভেরি রিচ। এবং এটার যে এই রিচনেস এবং এই যে এটার পিছনে কিন্তু মেইন হতা হলো এই রোহিঙ্গাস। যেমন কালাদান যে ভ্যালিটা, ওখানে যে চাল উৎপাদন হয়, এখানে বাল্ক ওখানেও যায়, আমাদের বাংলাদেশেও আসে। দে আর সো রিচ। এবং ব্রিটিশরা পর্যন্ত দেখেছে হাও কালাদান প্রজেক্ট, যেখানে নাকি এখান থেকে মানে ধরেন কি প্রান্তিক চাষি নাকি বলে এরকম এখান থেকে নিয়ে যেত, 6 মাস করে আবার চলে আসতো। দিস ওয়াজ ইউজ টু বি দেয়ার। তো এইটা হলো আমি একটা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি এখন যেটা যাচ্ছি। আমরা কিন্তু 2017 পর থেকে আমি বলছি, 2017 পরের থেকে আমরা বাংলাদেশিজরা বা বাংলাদেশ গভর্নমেন্ট এমন কিছু ইনসেন্টিভ অর কোনো বা লাঠি আমরা দেখাই নেই মিয়ানমার গভর্নমেন্টকে, কিন্তু তোমাদেরকে এদেরকে নিতে হবে, না নিলে কি হবে। নাইদার ইনসেন্টিভ উই হ্যাভ গিভেন, নাইদার এনি স্টিক উই হ্যাভ শোন। এখন আসা যাক আরাকান। আমি আপনাকে জাস্ট লিখিত বলে দিচ্ছি কে আরাকান ক্যানট সার্ভাইভ উইদাউট দ্য সাপোর্ট অফ বাংলাদেশ। এই দিক থেকে আমাদের থেকে এদিক থেকে সাপোর্ট না করলে দিট ইজ নট ইভেন এ সাস্টেনেবল স্টেট। বিকজ ওদিকে যেতে পারবে না, বিকজ বামাররা ওখানে অলরেডি যে যুদ্ধ আছে, এই উপর দিয়ে চীনের দিকে যেতে পারবে না। চীন কারণ হলো চীন নিজ সাথে ওদের পালেতোয়া বলে একটা ভেরি স্ট্র্যাটেজিক জায়গা আছে, ওটা ওরা দখল করে ফেলেছে, ওদিকে যেতে দিবে না। দ্য অনলি অ্যাক্সেস বা ধরেন ওদের যে প্রোডাক্ট বা আমাদের থেকে ওদের ওষুধপত্র যা কিন্তু আছে সব কিন্তু এদিক থেকে যাবে। এই যে একটা হচ্ছে ফ্যাক্ট অন গ্রাউন্ড উইচ ইজ আদারওয়াইজ কিন্তু নিচে দিয়ে কিন্তু যাচ্ছে, ওষুধপত্র যাচ্ছে, অনেক কিছু যাচ্ছে। বাট এই যে একটা যে রিয়ালিটি, গ্রাউন্ড রিয়ালিটা, এটা কি আমাদের আরাকান আর্মিদেরকে বুঝিয়েছি? নো, আরাকানদেরকে বোঝাতে হবে কি ইউ আর ডিপেন্ডেন্ট অন আস। সো এই যে এবং উই আর অলসো রেডি টু অ্যাকসেপ্ট ইউর অল অ্যাগ্রো প্রোডাক্ট, তোমাদেরকে ব্যবসাও দিব আর তোমরা এইটা না। এই যে ক্যারেট অ্যান্ড স্টিকের যে একটা ডিপ্লোমেসি বলে আমরা কিন্তু আরাকানিদের সাথেও করি নাই। তো এই জন্য বললাম কি এখানে আমাদেরকে আগে এই একটা যতক্ষণ পর্যন্ত না বুঝাতে পারি আরাকানিজদেরকে যে ইউ আর ডিপেন্ডেন্ট অন আস। কিন্তু তারা কি বুঝছে না? তারা তো এখন তারা তো লকড না। এখন প্রবলেমটা এটাই, এই জিনিসটাই কিন্তু আমরা ওই যখন নাকি আমরা কথা বলি, যেমন আমি অনেক দিন ধরে, আমি গত বছর জানুয়ারি থেকে বলছি, 2024 জানুয়ারি থেকেই বলছিলাম কে আমাদের এই আরাকান আর্মি আরাকানিজদের সাথে, বিকজ অলরেডি কিন্তু অন গ্রাউন্ডে কিন্তু হচ্ছিল কি ইট ইজ আরাকান আর্মি ইজ গোয়িং টু টেক ওভার রাখাইন, কোনো ডাউট নেই। তখনই আমি বলছিলাম কি এটাকে আপগ্রেড করতে নেগোসিয়েশনটা বা কন্ট্যাক্টে আছে অনেকেই, বাট কন্ট্যাক্টটা আমি বলেছিলাম একটু আপগ্রেড করতে, কি যাতে নাকি হয় কি এটা আপনি কি এখন ইয়াঙ্গো নেপিডো তো অনেক দূর, বাট আমার তো দিন বা দিন মানে ডেইলি বেসিসের যে কাজ তো হচ্ছে আমার বর্ডারের মধ্যে, শেলিং হচ্ছে আমার বর্ডারের সাথে। তো বর্ডার ওই পারে কে আছে? আরাকান আর্মি আছে। উই শুড কন্ট্যাক্ট দেম অ্যান্ড আমাদেরকে সিকিওর করার জন্য, আর যাতে না আসে এখানে রোহিঙ্গা, এগুলি এই এটা তো ফ্যাক্টটা তো ওদেরকে বোঝাতে হবে, এই ফ্যাক্টটা তো ওদেরকে দেখাতে হবে, অন গ্রাউন্ড রিয়ালিটিটা দেখাতে হবে। এই ক্যারেট অ্যান্ড স্টিক ইয়াটা কিন্তু আমরা এই আরাকান আর্মির সাথেও কিন্তু করি নি গত লাস্ট জানুয়ারির থেকে আর কি। আচ্ছা, যারা আমি জানি না যারা এই বিষয়ে ডিল করছে তারা আসলে এই বিষয়গুলো অবশ্যই চিন্তা করবেন। আমি আলতাফ পারভেজ, আপনি যদি যেটা বলেন যে এখানে বাস্তবতা, আপনি বলছিলেন যে রোহিঙ্গাদের আসলে প্রত্যাবাসন করা খুব কঠিন, কারণ পরিস্থিতি খারাপ হয়েছে। মেজর জেনারেল শাহিদুল হক বললেন যে ওখানে সমস্যা আছে, কিন্তু সম্ভাবনাও তো আছে অ্যারেঞ্জমেন্টের যে বিষয়। কিন্তু আমরা আসলে বাংলাদেশের পক্ষ থেকে, ধরুন আগের গভর্নমেন্ট একরকমকে ডিল করছে, এই সরকার আরেক রকমকে ডিল করার চেষ্টা করছে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরেকটু নিয়ে। কিন্তু এখানে তো ফ্যাক্টর হলো চীন, ইভেন ভারত। আমরা তো চীনের দিকে
তাকিয়েছিলাম, চীনের তিনি মুরব্বী মেনে তার সাথে দ্বিপাক্ষিক করার চেষ্টা করেছি, সেটা খুব একটা কাজে দেয়নি। কিন্তু এখন আসলে কি করা উচিত? আসলে আপনি যেটা বললেন, আমাদের আগের গভর্নমেন্ট একরকম পজিশন নিয়েছিল, একরকম এই গভর্নমেন্টের আসলে এগুলোই হলো আমাদের দুর্ভাগ্যের দিক আর কি। এটা একটা জাতীয় সমস্যা, এই বিষয়ে একটা জাতীয় পলিসি থাকা উচিত। রোহিঙ্গা বিষয়ে আমাদের কোনো পলিসি নেই, গত 8 বছরেও এই বিষয়ে কোনো পলিসি নেই। দেখেন, এই সরকার যখন এলো প্রথম দিকে বলা হয়েছে, একটা প্রায় উন্মাদনাই তৈরি হয়েছে যে রোহিঙ্গারা শিগগির ফেরত যাচ্ছে, 1.5 লাখ চলে যাবে, কালকেই চলে যাবে, এরকম একটা অবস্থা ছিল, কিন্তু সেটা হয়নি। আসলে এগুলো হলো যে আমরা হুটহাট কোনো কথা বলি এবং ডিসিশন নেই। আমি যেটা বলতে চাই, 8 বছরের অভিজ্ঞতা থেকে এবং অতীতের 1978 সাল থেকে কিন্তু রোহিঙ্গারা এখানে আসছে বারবার। ফলে এই বিষয়ে আমাদের এখন একটা মানে সিদ্ধান্তে আসা উচিত। আমি বলবো রোহিঙ্গা সমস্যাটা বাংলাদেশের একটা দুর্ভাগ্যের অংশ। কেন এটা দুর্ভাগ্যের অংশ? মিয়ানমার তো আমাদের প্রতিবেশী তো আমরা পাল্টাতে পারবো না। তাহলে প্রতিবেশীর সাথে আমাদের একটা উইন উইন সম্পর্ক লাগবে, এবং মিয়ানমারের ওইদিকে রয়েছে আসিয়ান কান্ট্রি, রয়েছে চীন, তাদের সাথেও আমাদের সম্পর্ক গড়ার ব্যাপার আছে। আমাদের সম্ভাবনা তো ওই দিকে, সেই সম্ভাবনাটা আমরা কোনোদিন এক্সপ্লোরই করতে পারিনি এই সমস্যাটার কারণে। মিয়ানমারের সাথে যখনই আমরা আলোচনায় বসেছি, রোহিঙ্গা বিষয়ে একটা কালো মেঘের মতো আমাদের আলোচনার টেবিল দখল করেছিল এই বিগত প্রায় দশকের পর দশক, গত 8 বছর তো প্রবলভাবে। বাংলাদেশের এখন উচিত এই সমস্যাকে একভাবে আলোচনার টেবিলে রাখা, আর মিয়ানমার, আরাকান, চীন এদের সাথে সম্পর্ককে আলাদাভাবে আলোচনায় রাখা। দেখুন, বাংলাদেশের তো এখন বর্মা বলে আসলে কোনো প্রতিবেশী নেই, সীমান্ত প্রতিবেশী হলো আরাকান। এই যে একটা আরাকান আর্মি 17টা জেলার ভিতর 14টা দখল করে আছে, এবং বাকি 3টাও তারা দখল করে ফেলবে, ঘেরাও করে রেখেছে। এইটা বাংলাদেশের জন্য তো একটা অপরচুনিটিও। একটু আগে আলোচনায় আসলো যে সেখানে কৃষি সম্পদের সাথে আমাদের লেনদেন হতে পারে, আরাকানের সাথে আমাদের বাণিজ্যিক লেনদেনের সুযোগ আছে। আপনি যেটা বললেন আরাকান লকড, আমি অবশ্যই এটা মনে করি না, কারণ আরাকানের বিশাল একটা উপকূল রয়েছে। তো আমরা যদি এঙ্গেজ না হই, আমরা যদি আরাকান আর্মির সাথে সম্পর্ক না পাতাই, তাহলে পৃথিবীর অন্য কেউ সুযোগটা নিবে। কেউ তো কারোর জন্য অপেক্ষা করে না। আরাকান আর্মি এমন একটি সংগঠন, এমন একটি জাতীয় চেতনায় উদ্বুদ্ধ এই মুহূর্তে, তারা তো বাংলাদেশের জন্য দীর্ঘকাল অপেক্ষা করবে না সম্পর্কের জন্য। তারা নতুন বন্ধু খুঁজে নেবে, এবং সেরকম বন্ধু খুঁজে পেলে বাংলাদেশের কিন্তু আরেকটা অপরচুনিটি নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আমরা তো আরাকান আর্মির সাথে সম্পর্কের ক্ষেত্রে সবসময় রোহিঙ্গা ইস্যু দ্বারা প্রভাবিত, বর্মার সরকারের সাথেও সম্পর্কের ক্ষেত্রে আমরা রোহিঙ্গা ইস্যু দ্বারা প্রভাবিত, কিন্তু এবং এই রোহিঙ্গাদের আমরা পাঠাতেও পারছি না, এবং রোহিঙ্গারা নিজেরা রাজনৈতিকভাবে সংগঠিতও নয়। কিভাবে যাবে তারা নিজেরাও এই বিষয়ে ভাবনা চিন্তা করে না, বা পরিণত কোনো ভাবনা চিন্তা আমরা দেখিনি। আমাদের দুর্ভাগ্যের দিক হলো তারা ওইখানে ঘটনা ঘটায় আর আমরা ভুক্তভোগী হই। এটা 78 সালে ঘটেছে, 92 সালে ঘটেছে, 2017 সালে ঘটেছে, এবং 2025 সালেও তারা যে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে, তারা হয়তো তাদের বিবেচনা থেকে করছে, ভালো খারাপ বলছি না, কিন্তু এটার ভুক্তভোগী তো বাংলাদেশ। এটার কারণে তো বাংলাদেশের সাথে আরাকান আর্মির ভুল বোঝাবুঝি হচ্ছে। তার মানে ওদেরকে আমি বলবো, বাংলাদেশের প্রথমে এখন রোহিঙ্গাদের সাথে একটা এঙ্গেজমেন্ট দরকার, যে তোমরা কি করতে চাও আর আমরা কি করতে চাই, আমরা কি এক জায়গায় আসতে পারি। আমি তো দেখছি আমরা স্ববিরোধী আচরণ করছি। বাংলাদেশ রোহিঙ্গাদের আরাকানে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্মেলন করছে বা উদ্যোগ নিয়েছে, চেষ্টা করছে, আর রোহিঙ্গারা আরাকান আর্মির সাথে যুদ্ধ করছে। আপনি এই ব্যবধান কিভাবে সমাধান করবেন? এটা তো একটা বিপরীতমুখী কৌশল হচ্ছে। এখন এই ধরনের বিপরীতমুখী কৌশল চলতে থাকলে কিন্তু রোহিঙ্গাদের পাঠানো যাবে না, এটা একটা ব্যাপার। আমি একটা স্থায়ী রোহিঙ্গা পলিসি গঠনের জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো বসে সরকারের আমন্ত্রণে একটা রোহিঙ্গা পলিসি গঠনের জন্য বলবো, এটা জরুরি এই মুহূর্তে। জি, রোহিঙ্গা পলিসি নিয়ে হয়তো আপনি কিছু বলবেন মেজর জেনারেল শাহিদুল হক। সেক্ষেত্রে একটা জিনিস বলে, আপনি বলতেছিলেন যে আমরা এতদিন মিয়ানমারকে তেমন কিছু আসলে বলেই নাই, তার কারণে আমরা হয়তো চীনের সাথে যোগাযোগ করেছি যে তোমরা, বা মিয়ানমারের সাথে আমাকে এনগেজমেন্ট হয়েছে, কিন্তু সেখানে চীন একটা ফ্যাক্টর ছিল, ভারত একটা ফ্যাক্টর ছিল। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের যে কূটনৈতিক শক্তি এবং সামরিক শক্তি, সেটা দিকে কি আমরা যাব, নাকি যদি এটা সম্ভাবনা এরকম রিয়েল টাইম অ্যাসেসমেন্ট তো দরকার। রিয়েল টাইম অ্যাসেসমেন্টে যদি দেখা যায় যে আসলে এত জনগোষ্ঠী যাদেরকে তারা মেনেই নিচ্ছে না, পাঠানো সম্ভব না, 8 বছর হয়ে গেছে,
তাহলে এদেরকে দিয়ে আমরা কি করব? এরা কি এখানে বাংলাদেশেই থাকবে, না এই যে বার্ডেন শেয়ারিং এর কথা বলি বা সেটা যারা অন্য অন্য আমাদের স্টেক হোল্ডার আছে বিভিন্ন দেশের এক এক সময় শুনলাম যে এই লোকজন ভাগ করে বিভিন্ন জায়গায় নিয়ে নিক, সেটা হতে পারে কিনা? ধন্যবাদ। বাট আমি সর্বপ্রথম আলতাফ ভাই যেটা বললেন, অ্যাকচুয়ালি আমরা সবসময় কিন্তু মিয়ানমারের সাথে এঙ্গেজমেন্ট যখন করতে গেছি উই স থ্রু দ্য আইজ অফ রোহিঙ্গা, বাট এটা তো হতে পারে না। স্টেট টু স্টেট ইজ ডিফারেন্ট, বাট রোহিঙ্গা ইজ এ ইরিটেন্ট একটা, ওটা থাকতে পারে, ঠিক আছে, বাট তাই বলে আপনি সব কিছু রোহিঙ্গার ভিতর দিয়ে আসবে, দ্যাট ওয়াজ নট শুড নট বি। দিস ইজ দ্য কেস উই শুড অলসো ফলো উইথ দ্য আরাকান আর্মি। আরাকানদের সাথে, আরাকান আর্মির সাথে যখন এঙ্গেজমেন্ট করি। এখন আপনাকে জাস্ট আমি একটা উদাহরণ দিতে পারি কি কোথায় আছি আমরা। এই প্রথম কিন্তু আমরা 77, 78, 93, 92, 93 যে ওখানে আগেও আছে, ইভেন 75-ও আসছে, এর আগেও কিন্তু এরকম হয়েছে, 42-তেও হয়েছে। কিন্তু এই রোহিঙ্গা ক্রাইসিস কিন্তু নতুন না। বাট হোয়াট উই ডিড ইন 77 and 78 and 93, 92 and 93-তে যেটা হয়েছে, উইচ উই ডিডন্ট ডু ইন 2017-এ। 2017 এক্স্যাক্টলি না, 2016 and 17 দুই সময় কিন্তু আসছিল, দুইটা 16 থেকে শুরু হয়েছে, বাট ফাইনাল পুশটা করেছে ওরা 17-তে। 77 and 78-এ উই হ্যাড এ ক্লিয়ার কাট পলিসি। তখন যেনারা সরকার ছিলেন ভেরি ক্লিয়ার পলিসি ছিল, অ্যান্ড পলিসিটা যখন করার পরে যখন নাকি এটা ইমপ্লিমেন্ট করতে গেল, যখন নাকি নেগোসিয়েশন হলো, তখন ব্যাংকক পোস্টের আমি আপনাকে জাস্ট হেডলাইনটা বলি, বাংলাদেশ ওয়ার্নস বার্মা। দিস ইজ দ্য হেডলাইন অফ বার্মা ব্যাংকক পোস্টের। এবং ইভেন এশিয়া উইকেরও একটা, যে বাংলাদেশ থ্রেটনস বার্মা। দিস ইজ দ্য এই হেডলাইনটা হলো 1978-এ, আমার কাছে আছে ওই ডকুমেন্টগুলি, বুঝতে পারছি। দিস ইজ দ্য হেডলাইন তখন। এবং এটার পরে কী হলো, উই ডিড আওয়ার জব। এবং যেনারা যেমন যে ডেলিগেশন ছিল, ডেলিগেশন যেভাবে প্রোটোকল অনুযায়ী সব জায়গায় গেলেন, তখন ফরেন সেক্রেটারি যিনি ছিলেন, তারপরে তখন আমাদের ফরেন মিনিস্টার ছিলেন, তারপরে তখন ইভেন হোম মিনিস্ট্রিতে একজন জয়েন্ট সেক্রেটারি, আমি স্যারের নামটা ভুলে গেছি, ভেরি সিনিয়র উনি ওনার কাছে যখন বললো থ্রেটটা কীভাবে আসছে দেখেন, উনি বলছেন কি, উনি যখন নেগোসিয়েশন কথাবার্তা বলাতে বলকে মিয়ানমার ডেলিগেশনকে বলেছেন কি, এক্সেলেন্সি আপনাদেরকে তো নিতে হবে, এদেরকে যদি না নেন আমরা এনশিওর করবো উইল সেন্ড দেম উইথ ওয়েপন্স। অ্যান্ড দিস ওয়াজ দ্য থ্রেট, ইট ওয়ার্ক উইদিন 6 months দ্যাট 2.5 লাখ লোক কিন্তু নিয়ে গেছে। নট অনলি নিয়ে গেছে পুরা দেবের, এর 6 মাস পরে কিন্তু আমাদের মনে আছে এখানে একটা ম্যারি অ্যান্ডারসন ছিল নারায়ণগঞ্জে, ওখানে এসে নেভিন এসে ওখানে নৌ বিহার করেছেন, অ্যান্ড সম্পর্ক ওয়াজ ভেরি গুড। তো আমি বললাম কি দেখেন, সি দ্য স্ট্র্যাটেজি দেয়ার, see what was we did there. Same thing happened in 92, 93. আমি ব্রিটিশ অ্যাম্বাসেডার টু মিয়ানমার, ওনার আমি ক্লাসিফাইড ডকুমেন্টের কথা আপনাকে কোট করে বলছি। উনি বলছেন, প্রথম সেন্টেন্সে বলছেন কে নেভিন ওয়াজ, উনি ভাবছে কি বাংলাদেশ গভর্নমেন্ট আর ওই 78-এর মতো, 77, 78-এর মতো এরকম রিয়াক্ট করবে না হয়তো। বাট 92, 93-তে কী করেছে, তখন একটা ওয়ান অফ দ্য ব্রিগেড, ইট ওয়েন্ট সো ফাস্ট, সো মানে ফাস্ট থেকে এত তাড়াতাড়ি ডিপ্লয় করেছে জাস্ট রামুর মাঝখানে, যেটা নাকি নেভিন, যেটা নাকি ওনাদেরকে বলছে, ওই যে ব্রিটিশ অ্যাম্বাসেডারকে বলছেন কি আমরা কোনো চিন্তা করতে পারি নাকি বাংলাদেশে এত তাড়াতাড়ি মোবিলাইজেশন করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ অলসো, ওখান থেকে যে 2.5 লাখ আসলো, ও তখনও কিন্তু ওই ওরা নিয়ে গেল, আদার দেন 3,000 বাকি ছিল, যেই 3,000টা পরবর্তীতে 30,000 হয়ে গেছে, আপ টু 2011 পর্যন্ত কথা বলছি আমি ওইটা, বিকজ ওই 3,000 বেড়ে হলো 2011 সালে। দেখুন, সি দ্য অ্যাট দ্যাট টাইম তখন যে আমাদের স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য জব উইচ উই ডিড, উইচ উই আর সাপোজ টু ডু, উই ডিড দ্যাট ওয়ান, বাট ইন 2017 উই ডিডন্ট ডু এনিথিং। তো এটার এলো একটা পলিসি, সিন্স উই ডোন্ট হ্যাভ এনি পলিসি, উই ওয়ার টোটালি, আমি বলবো প্যারালাইসিস কাইন্ড অফ থিং ছিল, বিকজ আদারওয়াইজ why there should not be a policy? There should be a policy কি করবে, we should define what is there, কী করতে হবে না করতে হবে। এবং সবচেয়ে ওয়ান অফ দ্য মেজর 2017-তে যেটা হলো, যেটা এখন ভুক্তভোগী, ইট ওয়াজ এ বিগ ইস্যু। এখানে দে শুড হ্যাভ কল্ড এ অল পার্টি মিটিং ডাকতো, বিকজ দিস ওয়াজ এ বিগ ইস্যু। এই যে এখন দেখেন, এখন ডিসেম্বরের পরে যদি এদেরকে আপনি খাওয়াতে না পারেন, দিস উইল বি এ বিগ ন্যাশনাল সিকিউরিটি প্রবলেম ফর বাংলাদেশ। তো এই জন্য বললাম পলিসিটা আগে আমরা করা উচিত, কে হোয়াট উই শুড ডু, হাউ উই শুড ডু। এখানে কিন্তু সে ফেরত যাওয়াটা না, এখানে
সম্পর্কটা কিভাবে ইমপ্রুভ করতে হবে, হাউ টু এঙ্গেজ উইথ দেম কিপিং ইন মাইন্ড ওদের স্ট্রেংথ অ্যান্ড ওদের উইকনেসটাও আমাকে নিতে হবে। এটা নিয়ে আমরা উই শুড হ্যাভ প্রগ্রেস। আজাদ পারভেজ শুনলেন কথা, আপনি বলছিলেন। এখন বিষয়টা হলো যে আমি যেভাবে বোঝার চেষ্টা করছি আপনাদের কাছে, এখানে আমাদের জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে এবং বার্ডেনটা আরও বাড়ছে দিন দিন, এবং ফিরে যাবে এরকম কোনো সহসা এরকম কোনো দেখা যাচ্ছে না। তাহলে এদের প্রথমত এদের খাওয়াতে হবে, আর খাওয়ানোর জন্য টাকা নাই, ডিসেম্বরের পরে খাওয়ানো যাবে না। যদি আন্তর্জাতিক সম্প্রদায় ওইভাবে এগিয়ে না আসে, তাহলে তো যেটা বলছো অনেক বড় ঝুঁকির মধ্যে আমরা চলে যাব। সেক্ষেত্রে আমাদের মানে এখন পলিসি যদি যাই আমরা পলিসি করি, করণীয় কি? করণীয় কি? বাস্তবতা তো হলো যে এত লোকের খাওয়াতে হবে, আমাদের তো সেই সামর্থ্য নাই। দেখুন, আমাদের একটা ফোকাস হলো আমার বার্ডেন হয়ে যাচ্ছে, আপনি বলছেন এটা অন্য জায়গায় ওই কথাটা আছে, আমি বলবো একটা বিপদও হয়ে যাচ্ছে। কারণ কি, কক্সবাজারের এখন বাংলাদেশির সংখ্যা হলো 28 লাখ, রোহিঙ্গাদের সংখ্যা হলো 14 লাখ, এবং রোহিঙ্গাদের যেভাবে বাড়ছে, আপনি 20 বছর পরের চিত্র ভাবেন কি দাঁড়াবে জনমিতির ক্ষেত্রে। এই হলো আমি বিপদের একটা দিক বললাম। দ্বিতীয়ত, রোহিঙ্গারা যদি এভাবে থাকে, 6, 7, 8 বছর গেল, আরও 8 বছর তো এভাবে থাকবে না, নতুন নতুন ঘটনা ঘটবে, এবং এই পুরো অঞ্চল, মিয়ানমারের গৃহযুদ্ধ, ভারতের উত্তর পূর্ব ভারতীয় রাজ্যগুলোর অস্থিরতা, যুক্তরাষ্ট্রের সাথে চীনের যে ঠান্ডা যুদ্ধ, এইসব মিলে এই অঞ্চল তো নানা ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে। ফলে এই শিবিরগুলো, এই যে 33-34টা শিবির রয়েছে ক্যাম্প রোহিঙ্গাদের, এগুলো থেকে তো কিন্তু স্পিল ওভার হয়ে বাংলাদেশে কিন্তু এক ধরনের উগ্রবাদী তৎপরতা অতীতে ঘটেনি যে তা না, 92-র দিকে আমরা জানি সেগুলো ঘটেছে। সেইটা আরেকটা বিপদের দিক। তৃতীয় বিপদের দিক হলো এই যে সীমান্তটা, যেটা প্রায় অরক্ষিত এখন, এবং এখানে যে মাদকের ঘটনা, বিলিয়ন বিলিয়ন ডলারের মাদক ঢুকছে বাংলাদেশে, এর সাথে আরাকান আর্মিও যুক্ত, এর সাথে রোহিঙ্গারাও যুক্ত। এগুলো আমরা আমাদের ব্যবস্থাপনা ত্রুটি বা সীমান্তের ধরনের কারণে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, সেটা হলো আরেকটা বিপদ। ফলে আমি বলবো শুধু মানে এইডজনিত বার্ডেন নয়, খাওয়ানো পড়ানোর সমস্যা নয়, এখানে অনেকগুলো বিপদও একটু একটু করে উকি দিচ্ছে। ফলে আমরা আন্তর্জাতিক সম্মেলন করছি, সেটার হোস্ট হচ্ছি, আমরা দেশে একটা সম্মেলন করতে পারলাম না রাজনৈতিক দলগুলোর গত 1 বছরে। এটা তো একটা নতুন রাজনৈতিক সময় যে রোহিঙ্গা বিষয়ে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলোর, রাজনৈতিক দলগুলো একটা মানে আভ্যন্তরীণ সম্মেলন করবে, এবং সেখানে একটা ঐক্যমত হবে যে আমাদের যেই সরকারই আসুক, এইটা হবে আমাদের পলিসি, আমরা রোহিঙ্গাদের এভাবে ফেরত পাঠাতে চাই, না হলে আমাদের এই সীমান্ত ঝুঁকিতে পড়ছে, আমাদের কক্সবাজারের জনমিতি ঝুঁকিতে পড়ছে, আমাদের এখানে শান্তি শৃঙ্খলা ঝুঁকিতে পড়ছে। আপনি দেখুন আমাদের বর্ডার ম্যানেজমেন্টের দুরবস্থা দেখুন, এই বছরই গত 1 বছরই 1.5 লাখ এসেছে, এবং এমন কোনো দিন নেই গড়ে 30-40 জন রোহিঙ্গা আসে না। সেখানে দালালদের একটা বড় চক্রই মানে কাঠামোই ডেভেলপ করে গেছে। এই সীমান্তটা কি এভাবে অরক্ষিত থাকতে পারে, যেখানে মিয়ানমারে গৃহযুদ্ধ বা মিয়ানমার ভেঙে পড়ার মতো অবস্থা হচ্ছে? এবং এখানে আমি আরেকটাও কথা বলতে চাই যে মিয়ানমারে কিন্তু নাটকীয়ভাবে পরিস্থিতি পাল্টে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এখন মিয়ানমার সরকারের প্রতি আগের মতো বিদ্বেষ পোষণ করছে না, তারা মিয়ানমারে ঢুকতে চাচ্ছে। তাহলে এবং এইটা দেখে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন দেখে চীন মিয়ানমারের নতুন করে তার পলিসি নিয়েছে, সে চীনের সামরিক শাসকদের সাথে সম্পর্কটা আরও দৃঢ় করছে, রেবেলদের সাথে সম্পর্কটা একটু দূরত্ব তৈরি করছে, মানে চীন তো দুই পক্ষকেই সহায়তা দেয়। কিন্তু আরাকান আর্মির ক্ষেত্রে কিন্তু এটা ঘটছে না, এবং আরাকান আর্মির সিদ্ধান্ত নিয়েছে আরাকান আর্মি যে তারা বাকি 3টা জেলাও উদ্ধার করে তারা এখানে একটা প্রশাসন কায়েম করবে। ফলে এই যে আরাকান আর্মি শুধু চীন দ্বারা প্রভাবিত নাও হতে পারে। আমরা যদি শুধু চীনের সাথে এঙ্গেজ থাকি, আরাকান আর্মিকে এঙ্গেজ না করি নিজেদের এই সমস্যায়, তাহলে কিন্তু আমরা মনে হয় পিছিয়ে পড়ব, পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যাবে। এবং আমাদের রোহিঙ্গা বিষয়ে একটা, আমি যেটা আগে বলেছি, অভ্যন্তরীণ সম্মেলন দরকার। রোহিঙ্গাদেরকে বাধ্য করা উচিত রাখাইনদের সাথে সংলাপে বসতে। এইটা ওদের ফেরত পাঠানোটা শুধু বাংলাদেশের একার দায়িত্ব হতে পারে না। এছাড়া আপনি যেটা বললেন, যদি এইগুলো কোনো কিছুই না হয়, আন্তর্জাতিক সম্মেলনে বলা উচিত যে দেশগুলো ভাগ করে নিয়ে যাক রোহিঙ্গাদের। কারণ আমরা জানি যে ভুটান থেকে যে নেপালি শরণার্থীরা মানে উৎখাত হয়েছিল, তাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু ভাগ করে নিয়ে গেছে। রোহিঙ্গা সমস্যা তো বাংলাদেশের সমস্যা নয়, এটা আন্তর্জাতিক সমস্যা।
এবং এটা অন্যের সমস্যা, আমরা এটার ভুক্তভোগী, তো এটার ইমিডিয়েট সমাধান হওয়া উচিত এরকম বিকল্পগুলোর মাধ্যমে। যে সেটাই বলছিলাম যে ওই যে এই যে বাংলাদেশের যেটা এখন পর্যন্ত আলোচনা যা দেখছি যে এত লোক আসলে আরাকানের সাথে যতই আপনি আরাকান আর্মির সাথে করেন বা যেটা হয়তো মানে ওখানে তো ওদের ডকুমেন্টেশনও তো অনেক প্রবলেম আছে, তো সেটা যদি না হয় তাহলে আমরা কেন এই দায়িত্বটা নিব? আমাদের এখন মানে কি বলে শক্ত হওয়ার অবস্থা, শক্ত হতে হবে। আর শক্ত হতে হলে যেটা বলছেন আমাদের সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যা আসতে হবে। সেক্ষেত্রে যদি ফেরত না যায় তাহলে এদেরকে নিয়ে আমরা কি করব? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। বার্ডেন শেয়ারিং এর কথা যেটা বলছেন, ভাগ করে নিয়ে যায় না কেন? যারা এই যে চীন আছে, ভারত আছে, যুক্তরাষ্ট্র আছে বা বড় বড় যারা দেশ আছে যারা বলছে তারা নিয়ে যাক, আমরা কেন এটা দায়ী নেব? এবং আমি বলার আগে একটা মিনিট সময় নিই, এমনকি সামরিক সমাধান যেটা ছোট আকারে হয়তো বাংলাদেশের অনেকে ভাবে বা বিশ্বের অনেকে ভাবে, সেটাও কিন্তু সাস্টেনেবল নয়। জোর করে আমরা যদি ঢুকিয়েও দেই, রাখাইন রোহিঙ্গা সম্পর্কের কারণে তারা সেখানে থাকতে পারবেন। প্লিজ। ইনফ্যাক্ট আপনি ঠিকই বলেছেন, এটা আমাদের হেডেক না, এটা হেডেক হলো ওয়ার্ল্ড কমিউনিটির হেডেক। এখন প্রবলেমটা যেটা দাঁড়াচ্ছে, যেভাবে ধরেন 17, 18 বা 19-এ যেই প্রবলেমটা ছিল, 24-25-এ কিন্তু মানে পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে, যেটা আলতাফ ভাই খুব ভালো করে একটু আগে বললেন। এই সময় যেটা কয়েকটা জিনিস আছে, বিকজ আপনাকে তো সাস্টেন করতে হবে এদেরকে, এবং সাম কাইন্ড অফ ইনকাম জেনারেটিং কিছু একটা অ্যাক্টিভিটি করাতে হবে, এবং ইট হ্যাজ টু বি থ্রু, মানে আমাদের কিন্তু এখানে অনেকে অ্যাবজর্ব করতে পারে, মানে সাম ইন্ডাস্ট্রিজ কিছু কিছু, বিকজ যেগুলি নাকি লেবার ইন্টেন্সিভ যে ইন্ডাস্ট্রি, ওগুলি কিন্তু অ্যাবজর্ব করতে পারে। বাট দ্যাট ইজ নট দ্য আইডিয়া, দ্যাট শুড নট বি এক্সপ্লোর্ড। বাট আইডিয়া ওই ধরনের, যেমন ইউএন কিন্তু হান্ড্রেডস অফ আইটেমস কিনে পৃথিবীর সব বিভিন্ন জায়গার থেকে, ইনক্লুডিং ক্লোদিংস এবং বিভিন্ন জায়গায় জিনিসগুলো, ওই ধরনের কিছু কিছু ফ্যাক্টরি দে ক্যান ভাষাঞ্চরে করতে পারে, অ্যান্ড উই ক্যান এমপ্লয় দ্যাম ইয়েতে, বা ওখানে ভাষাঞ্চরে ওই ফ্যাক্টরিগুলিতে এরা ইয়ে করতে পারে, এমপ্লয়মেন্ট হতে পারে যতদিন পর্যন্ত প্রবলেমগুলি সলভ না হয়, এবং ইনকাম করে ওরা সাস্টেন করতে পারে। দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেম, ওয়ান অফ দ্য অপশন। আরেকটা অপশন যেটা নাকি বলে কে আপনি যে দেশগুলি বললে কি ওরা কেন বার্ডেন শেয়ার করে, ইন্ডিয়া তো নেবে না, দ্যাট ইজ ফর শিওর, চায়নাও নেবে না, দ্যাট ইজ ফর শিওর। কানাডা এবং আমেরিকা যে রেটটার কথা বলেছে, ওটা নিতে নিতে কয়েক বছর, 20-30 বছর লাগবে আর কি নিতে, যেভাবে ওরা ছাড়পত্র, এখন তো আরও ভেরি ডিফিকাল্ট আমেরিকাতে যাওয়া বা ক্যানাডাতে যাওয়া, ওইটাও কিন্তু ভেরি ডিফিকাল্ট অপশনস। এখন কারা নিতে পারে, হু আর মোর মানে কি বলবো সিম্প্যাথেটিক টু রোহিঙ্গা? একমাত্র মালয়েশিয়া ভেরি সিম্প্যাথেটিক, ইন্দোনেশিয়া ছিল বা বেশ কয়েক ধরেন 2-1 বছর পর্যন্ত আগে পর্যন্ত, এখন দে আর অলসো নট দ্যাট, স্পেশালি আচের উপর, যখন ইন্দোনেশিয়ার আছে যে প্রভিন্সে নামার পরে একটু অ্যান্টি রোহিঙ্গা ইয়ে হয়ে গেছে। এগুলি এখন আসিয়ানতে আমরা রিজনাল, যেটা নাকি আগে আমরা চেষ্টা করিনি কোনো সময়, রিজনাল ইয়েতে যদি ফোরামে, এবং অ্যানাদার ওয়ান ইজ ওআইসি। ওআইসিতে কিন্তু আপনারা হয়তো জানেন, মানে 76 or অ্যারাউন্ড দ্যাট টাইম, 76-77-এর দিকে, তখন আমরা আমাদের ইয়েতে কিন্তু আমরা 2.5 লাখ কিন্তু আমাদের পাসপোর্টে রোহিঙ্গারা গেছে সৌদি আরবে, আমাদের পাসপোর্টে গেছে 2.5 লাখ, আর পাকিস্তানের পাসপোর্টে গেছে 2.5 লাখ। তো এখানে কিন্তু তখন অফকোর্স ওইটা তখন স্ট্র্যাটেজি যে ছিল, ওই 2.5 লাখ গেছিল বলেই কিন্তু এখন আপনার আমার 20 লাখ লোক ওখানে কাজ করছে আর কি, বাংলাদেশি ইন সৌদি আরবে। এরকম কোনো যদি আমরা নেগোসিয়েশন করতে পারি, স্পেশালি সাউদি, বড় দেশ সৌদি আরব হতে পারে, ইয়েমেন হতে পারে, বিকজ ইয়েমেনিজদের সাথে এবং আরাকানের যে মুসলিম কমিউনিটি এবং আমাদের বেল্টে যেটা সি বেল্টে যেটা চট্টগ্রাম, এদের সাথে কিন্তু একটা অ্যাফিলিয়েশন আছে অনেক আগে, আপনি রোহিঙ্গাদের থেকেও শুনবেন এই কথাগুলি। ইয়েমেনের সাথেও একটা এরকম আছে, মানে এরকম ধরেন। আর যারা নাকি বা ওআইসি মধ্যে যারা দোজ হু আর সিম্প্যাথেটিক টু রোহিঙ্গা, ওখানে সেটেলমেন্টও করা যেতে পারে আর কি, কথা বলা যেতে পারে, ওআইসির হেল্প নেওয়া যায়। 78 একটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট, আমি বলি ওখানে ওআইসি ওয়াজ ডিপলি ইনভলভ, যেবার নাকি এবার কিন্তু বললাম না 2071 ওয়াজ 2017 যেটা এক্সোডাস যেটা হলো, ইট ওয়াজ এ হোল
ডিফারেন্ট গেম। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন না কী হলো, আমরা উই ডিডন্ট ডু এনিথিং আর কি। তো ওখানে এই দেশগুলিকে আমরা এঙ্গেজ করে ওআইসির থ্রুতে যদি কিছু করা যেতে পারে, কেউ যদি নেয়, টাকা দেওয়ার অনেকে পাবেন আপনি, স্পেশালি ওআইসি, আই এম শিওর দে আর গোয়িং টু হেল্প। ইভেন আসিয়ানরা, এবার আসিয়ানরাও কিন্তু ছিল এই চিটাগংয়ের যে কক্সবাজারের যে মিটিংটা ছিল, ওখানে আসিয়ান ইয়ারা রিপ্রেজেন্টেটিভরাও ছিলেন। উই ক্যান অল ডিসকাস উইথ দেম হোয়াট ক্যান উই ডু ইফ উই ডোন্ট সি এনি। তার মানে বিষয়টা তো দাঁড়াচ্ছে যে আসলে বাংলাদেশের একটা পলিসি দরকার যে রোহিঙ্গাদের নিয়ে কি করা হবে। সকল রাজনৈতিক দল নিয়ে যেদেরকে ফেরত পাঠানোর জন্যই আমরা চেষ্টা করব, মিয়ানমারকে বাধ্য করা হবে বা আরাকানদেরকে বাধ্য করা হবে, অথবা এদেরকে আমরা অ্যাবজর্ব করব অথবা বিভিন্ন দেশে পাঠাবো। আমি এইটাই প্রশ্ন করে আলতাফ পারভেজ আপনার কাছে, সেটা হলো মিয়ানমার অন্যায় করলো, তারাই পাঠাইলো, তারা অত্যাচার করলো, নির্যাতন করলো, কালপ্রিট তারা, কিন্তু তাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায় কেন বাধ্য করতে পারছে না? কারণ আন্তর্জাতিক সম্প্রদায় আসলে মানবাধিকার, গণতন্ত্র এগুলো মুখে বলে, তাদের আসলে সবারই ছদ্ম লক্ষ্য হলো মিয়ানমারে এঙ্গেজ হওয়া, মিয়ানমারে ঢোকা। চীনের তো মিয়ানমার একটা কি বলবো বাফার স্টেট চীনের জন্য। যুক্তরাষ্ট্র সেখানে আসলে ঢুকতে চায়, চীনকে টার্গেট করি। এমনকি এই যে সামরিক জান্তা সূচিকে জেলে রেখে এনএলডিকে বাদ দিয়ে যে নির্বাচন করতে যাচ্ছে ডিসেম্বরে, পশ্চিমা বিশ্ব সামান্য টুকটাক কথার পরে এই নির্বাচনকে কিন্তু বৈধতা দিয়ে দিবে। কারণ তাদের লক্ষ্য এখন নাটকীয়ভাবে সামরিক জান্তার সাথে এঙ্গেজ হওয়া, বর্মায় তারা ঢুকতে চায়। ফলে তারা আসলে রোহিঙ্গাদের নিয়ে যত মানবাধিকার বিষয়ে কথাই বলুক, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে তাদের দৃঢ় অঙ্গীকারের ঘাটতি আছে। কিন্তু এখানে চীন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বাংলাদেশের জন্য। আমি বলবো, আমি সংক্ষেপে বলছি যে চীন, আরাকান আর্মি এবং মিয়ানমার সরকার, এই তিনটা পক্ষের সাথে বাংলাদেশের নিবিড় একটা বৈঠক, মানে কার্যকর বৈঠক, সংলাপ হওয়া দরকার। একমাত্র এই তিন শক্তিকে ম্যানেজ করে এখানে পাঠানো সম্ভব, রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের উচিত এই পুরো নেগোসিয়েশনে বাংলাদেশের স্বার্থটাকে গুরুত্ব দেওয়া, রোহিঙ্গা স্বার্থ দিয়ে নয়। রোহিঙ্গাদের ফেরত পাঠানো মূল লক্ষ্য, আলোচনা হবে, কিন্তু এখানে বাংলাদেশ যেন নিজের স্বার্থটা দেখে। যেমন আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের আলোচনার উদ্যোগ নিলেই বলবে যে এই শর্ত পূরণ না হলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। তারা অনেকগুলো মানবাধিকার রিলেটেড অনেকগুলো শর্ত দিয়ে দেয়, এবং সেই কারণে রোহিঙ্গাদের ভিতরেও একটা অসন্তোষ তৈরি হয়, এগুলো পাঠানো যায় না, আলোচনাটাই এগিয়ে নেওয়া যায় না। আমি বলবো এখন যে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে মিয়ানমারে, আরাকানে, বাংলাদেশে, ফলে এখন চীনের সাথে একটা বোঝাপড়ায় বসা উচিত বাংলাদেশের। এখানে এই সমস্যাটায় বাস্তবতা হলো চীন একটা বড় ফ্যাক্টর, চীনের সম্মতি লাগবে এখানে সমাজে। আমরা শেষ করবো মেজর জেনারেল শাহিদুল হক, আপনি যদি বলেন যে মিয়ানমারকে কেন বাধ্য করা গেল না, বা এখন বাধ্য করার কোনো সুযোগ আছে কিনা? এই মুহূর্তে বা কিছুটা সুযোগ দেখছি, বলবো টিল ডিসেম্বর পর্যন্ত। বললাম না সামনে ইলেকশন, এবং মিয়ানমার কিন্তু এখন ভেরি রিসেপটিভ, এবং চায়না যা বলছে, যেটা বলছে সে কিন্তু গ্রহণ করছে। এই জন্য বললাম আমরা অফেন্সিভ ডিপ্লোমেসি, উই শুড স্টার্ট কন্ট্যাক্টিং মিয়ানমার গভর্নমেন্ট ইন নেপিডো, ইয়েতে এই ব্যাপারে এঙ্গেজ করা এটা। এবং যেহেতু আমরা মানে ওই যে বললাম কিছু অনেক কিছু এখানে যেটা নাকি কোনো দিন আমরা বলি নাই, আমরা কি কোনো দিন বলেছি মিয়ানমারকে কে এই গত ধরেন আমাদের বয়স হলো 50 বছর, আমাদের দেশের আর কি 54 বছর বয়স, এই 54 বছর বয়সে দ্য অনলি পিসফুল বর্ডার অফ মিয়ানমার ইজ উইথ আস। অন্য বর্ডারে কিন্তু কোনো পিস নাই, ওখানে কিন্তু যুদ্ধ হচ্ছে সেই 1948 থেকে। এই যে ধরনের জিনিসগুলিকে আমরা তোমাদেরকে পিস দিলাম, অ্যান্ড হোয়াট ডিড ইউ গিভ আস? ইউ গেভ আস 1.3 মিলিয়ন রোহিঙ্গাস। তো এই যে এই ধরনের ইয়েটা, এবং বললাম না এখন যে ওরা রিসেপটিভ, দিস ইজ দ্য টাইম উই শুড এঙ্গেজ। ইয়েস, সলিউশন লাইজ ইন নেপিডো, বাট ইট গোজ থ্রু বেইজিং। কিন্তু বেইজিংয়ের আপনাকে ইয়ে করতে হবে, এবং ফাইনাল কি কিন্তু বেইজিংকে তো এনগেজ করা হয়েছে, কিন্তু এখন নতুন বাস্তবতায় যেটা হয়েছে, আমাদের চীনের সাথে নতুন করে সম্পর্কের সমীকরণ তো তৈরি হচ্ছে। চীনেরও তো স্বার্থ আছে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখা। এবং চীনের ওই যে বললাম না আমরা চীনকে যখন নাকি আমরা করেছি, মানে ইটস অল গিভ অ্যান্ড টেক। আমি কয়েকদিন আগে একটা চাইনিজ ডেলিগেশন আসছিলেন, উনি আমাকে আমি জাস্ট ইয়ের খাতিরে বলছি আপনাকে, ওখানে বলছি কি দেখেন আপনারা চাইপিউ হয়ে আপনাদের ওখানে একটা সিম্যাক করেছেন, মানে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর উইচ গোজ টু ইউনান আপ টু হুবে পর্যন্ত গেছে এখানে বা বিলিয়ন। তো ওয়াই নট মেক সিম্যাক +1
+1টা হলো বাংলাদেশ। যে চাঁদপুর থেকে ওখান থেকে কিন্তু রোড চায়না ক্যান ডু ইট, ওখান থেকে আপনি ইট ইজ এ 160 কিলোমিটার, মানে আমাদের চিটাগং কক্সবাজার থেকে আপ টু চাঁদপুর ওখানে 160 কিলোমিটার হলো ক্রো ফ্লাইট যদি দেখেন। এখান থেকে কিন্তু প্লাস করে যদি হয়, এখান থেকে যদি কোনো ট্রানজিট বা কোনো একটা করিডোর যদি হয়, এটাতে আপনি অনেক কিছু করতে পারবেন। এখানে মিয়ানমার ইজ এ রাখাইন ইজ, তো আপনি জানেন তো ওখানে রাখাইন ইজ দ্য সেকেন্ড মোস্ট পুয়ারেস্ট স্টেট ইন মিয়ানমার, যদিও হাইয়েস্ট এফডিআই ওখানে, বাট সেকেন্ড পুয়ারেস্ট স্টেট হলো ইন মিয়ানমার, এত গরিব। তো এখানে যদি একটা করিডোর হয় তাহলে এখানে গাড়ি ঘোড়া চললে বা এখানে যে হলে একটা ইকোনমিক অ্যাক্টিভিটির ইয়েটা হবে। তো আমি বললাম আমরা কি এরকম একটা, মানে আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, এরকম ইনসেন্টিভ বা এরকম কিছু ইয়ে করবো আমরা, কিন্তু সবসময় বলি কে ওদেরকে বলো নিয়ে যেতে। দিস ইজ নট দ্য হাউ নেগোসিয়েশন শুড বি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শাহিদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন আলতাফ পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ, মূল্যবান বক্তব্য দিয়েছেন আপনারা। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।